অনন্যার পাতা থেকে কমলিনীকে বাঁচিয়ে নতুন সেখান থেকে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বলতে লাগলো, শোনো কমলিনী, বিয়ে তো হয়ে গেছে, আমাদের বাড়ি বউ হয়ে গেছো, কিন্তু একটা দায়িত্ব ঠিকভাবে পালন করোনি। তোমার তো উচিত ছিল এই বাড়িতে যাওয়া, ওর কিছু দায়িত্ব পালন করা। কমলিনী তখন বলতে লাগলো, বিশ্বাস করো অনন্যাদি, তুমি তো সবটাই জানো, বাড়িতে ঝামেলা চলছিল সেই জন্য কিছু করতে পারিনি। তখনই অনন্যা বলতে লাগলো, বুঝতে পারছি বুঝতে পারছি। তখন নতুন বলতে লাগলো, আচ্ছা দাদা কেমন আছে সেটা সেটা বলো তো। তখনই বলতে লাগলো, দাদা কেমন আছে সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো? ২ বাড়ি পরেই তো আমাদের বাড়ি, গিয়েও তো দেখে আসতে পারো। তখন বলতে নতুন বলে উঠে, ইনস্টিটিউটে তো দাদার সাথে প্রত্যেক দিন দেখা হয়, দাদার সাথে আমার কথা হয়। এই কথা বললে অনন্যা তখন বলতে লাগলো, তোমার দাদা তো আমাকে কিছু বলেনি। তখনই নতুন বলতে লাগলো, ও তোমাকে বলেনি, তবে আমি কথাটা জাস্ট উঠলো সেই জন্য বলেছি। তোমার দাদা দাদা বলেনি বা কিছু, এটা তো আমি জানি না। দাদার সাথে আমার দেখা হয়, প্রত্যেকদিন আমি দাদার খোঁজ খবর নিই। তখনই অনন্যা বলতে লাগলো, ঠিক আছে কমলিনী, তুমিও তো গিয়ে খোঁজ খবরটা নিয়ে আসতে পারো। কমলিনী তখন বলতে লাগলো, শুনো অনন্যাদি, আমি না ওকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু ও রাজি সময়টা বের করতে পারছে না। আর আমি আমি একা যাব সেটুকু ভরসা পাচ্ছি না। কারণ তুমি তো আমাকে পছন্দ করো না। তাই ওই বাড়িতে আমি একা যাওয়া, সেটা না আমার সাহস করে উঠতে পারিনি। তখনই সে অনন্যা বলতে লাগলো, ও এখন নিজের দোষটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো? নিজের দোষটা কি করে অন্যের উপর চাপিয়ে দিতে হয় সেটা তো তুমি বেশ ভালো করে জানো। তুমি যেতে পারছো না সেজন্য তুমি এখন আমার উপর দোষটা চাপিয়ে দিচ্ছ কি করে কমলিনী? কমলিনী তখন বলতে লাগলো, না অনন্যাদি, আমি জাস্ট বললাম যে তুমি আমাকে ততটা পছন্দ করো না, তাই আমার সাহসটুকু হয়নি একা যাওয়ার জন্য। নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এখন আর এত কথা বলার দরকার নেই। তখন অনন্যা বলতে লাগলো, শোনো নতুন, তোমাকে আমি একটা কথা বলি, তুমি না এত বড় বড় ছেলে মেয়ের দায়িত্ব, এমনকি পুরো পরিবারের দায়িত্ব নিয়েছো, আর কমলিনীতেও শ্বশুরবাড়ির দায়িত্ব যে পালন করবে সেটুকু ভাবছে না। সে এখন এই বাড়িতে পড়ে আছে, এই বাড়ির দায়িত্ব নিয়ে ব্যস্ত। তখন নতুন বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো বৌদি? কি বলতে চাইছো? তখন বলতে লাগলো, না আমি তেমন কিছু বলতে চাইছি না। তোমার বউ শ্বশুরবাড়ির কিছু দায়িত্ব পালন করবে, সেটাই তো স্বাভাবিক। বলো তুমি, আমি তো ভুল কিছু বলছি না। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে অনন্যাদি, তুমি যখন বলছো পুজোতে যাওয়ার জন্য, আমি পুজোতে গিয়ে সব কিছু নিজ হাতে করবো। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। অনন্যা তখন বলতে লাগলো, ঠিক আছে। তখনই বলতে লাগলো, আমি তাহলে চলে যাচ্ছি। এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো, ওমা অনন্যাদি, এসেছো, একটু চা খেয়ে যাবে তো? তখন বলতে লাগলো, না না, আমি এমনিতে এসেছি নিমন্ত্রণটা করার জন্য। কারণ তোমার দাদা তো সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষটা নিমন্ত্রণ করা নিয়ে না সময়টুকু বের করতে পারছে না। তাই আমি নিমন্ত্রণ করতে এসেছি। কিন্তু এসেই তো যা দেখলাম, আমি তো ভাবলাম তোমার যথেষ্ট বয়স হয়েছে কমলিনী, ৩-৩টা ছেলেমেয়ে বড় হয়েছে। কিন্তু তুমি কি করছো এই দুপুরবেলায়? তোমরা যে এইভাবে অন্তরঙ্গ হয়ে যাবে সেটা না আমি কোনোদিন ভাবতে পারিনি। যা শুনে প্রচণ্ড রেগে যায় কমলিনী, আর বলতে লাগলো, অনন্যাদি তুমি এই কথাটা বলতে পারলে? নতুন তখন বলতে লাগলো, শোনো কমলিনী, রাগারাগি করার কোনো কারণ নেই এখানে। কেউ যে কোনো কথা বলবে সেটা আমরা গায়ে না মাখলেই তো চলে। যার যেমন মুখে এসে সেমন বলুক, তার সাথে তর্কে গিয়ে আমরা ছোট হওয়া তো দরকার নেই, সে নিজে থেকেই ছোট হয়ে যাবে। অনন্যা তখন বলতে লাগলো, কি বলতে চাইছে নতুন ঠাকুরপো? তখন বলতে লাগলো, আমি যেটা সত্যি সেটাই তো বলছি। এরপরে অনন্যা সেখান থেকে চলে যেতে লাগলো। নতুন তখন বলতে লাগলো, যাও কমলিনী, ওকে গিয়ে একটু এগিয়ে দিয়ে আসো তো। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে। এরপরে যখনই অনন্যা চলে যায়, কমলিনী তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো অনন্যাদি এখনো পর্যন্ত আমাদের সাথে কিভাবে কথা বলে? নতুন তখন বলতে লাগলো, শোনো এসব কথা কান দিও না। অনেক লোকে তো অনেক কথা বলে, সমস্ত কথায় কি কান দিতে হয়? সমস্ত কথায় কান দিতে হয় না। এই কথা বললে তখন কমলিনী বলতে লাগলো, এমনিতে আমি মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তায় আছি। এদিকে বাবিনটারও কোনো একটা কাজ পাচ্ছে না, কি করব সেটাই বুঝতে পারছি না। এদিকে দেখা যায় মিঠি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। তখনই সেখানে কিষাণও চলে আসে, আর এসে বলতে লাগলো, ও আমি কি পৌঁছে দেবো? তখন মিঠি বলতে লাগলো, আমি কোথায় যাচ্ছি তুমি কি করে জানো? ঈশান্য তখন বলতে লাগলো, কোথায় যাচ্ছ? মিঠি তখন বলতে লাগলো, বয়ফ্রেন্ডের কাছে দেখা করতে যাচ্ছি। এই কথা শুনলে কিষাণও তখন বলতে লাগলো, বয়ফ্রেন্ড? কবে থেকে তো সেটা চুকিয়ে গেছে। তখনই মিঠি বলতে লাগলো, তুমি কি করে জানলে? কিষাণও তখন বলতে লাগলো, নতুন কাকুর মুখ থেকে সবটা শুনেছি, স্যার আমাকে সবটা বলেছি। তখনই মিঠি রেগে যায় আর বলতে লাগলো, ও আমি বাড়ি গিয়ে নতুন কাকুকে জিজ্ঞাসা করবো যে সমস্ত কিছু তোমাকে বলে দিয়েছে কিনা। যা শুনে কিষাণও তখন বলতে লাগলো, শুনো আমি তোমাকে একটা কথা বলি, তুমি কোথায় যাচ্ছ কি করছো সবটা আমার জানা আছে, তাই বলছি বাড়াবাড়ি না করে যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেখানে সময় হয়ে গেছে, এক্ষুনি আমার গাড়িতে উঠে পড়ো। মিঠি তখন বলতে লাগলো, না
আমি রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে পারবো, আমি তোমার সাথে কিছুতে যাব না। কৃষাণু তখন বলতে লাগলো, তুমি বড্ড অভদ্র, তুমি না ঠিকভাবে কথাবার্তাও বলতে পারো না, তোমার বা কথা বলার ধরনগুলিয়ে না আমার একদম অসহ্য লাগে। তখনই মিটি বলতে লাগলো, যদি অসহ্য লাগে তাহলে কেন এসেছো এখানে, কেন এসেছো, কে বলেছে, আমি বলেছি তোমাকে আসতে? তখন বলতে লাগলো, স্যার আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি এসেছি, কারণ স্যারের সাথে আমার কথা হয়েছে, ওরা নাকি কোথায় বেড়াতে যাবে, আর সেখানে আমাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে পুজো বাড়িতে, আর বলেছে তুমি নাকি বাড়ি থেকে বেরিয়েছো আর স্যার ব্যস্ত আছে তাই তোমাকে নিয়ে যেতে পারছে না, আর সেই জন্য আমাকে দায়িত্বটা দিয়েছে। আমি তোমাদের বাড়িতে যেতাম, কিন্তু রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল তাই আর বাড়িতে গেলাম না। তখনই মিটি বলতে লাগলো, ও আজকাল তাহলে নতুন কাকু তোমার উপর সমস্ত দায়িত্বটা দে? তখন বলতে লাগলো, হ্যাঁ, আমার উপর যেহেতু স্যার একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা তো আমাকে ভালোভাবে পালন করতেই হবে। হ্যাঁ, মিটি তখন বলতে লাগলো, নতুন কাকুর কাছে না আমি তোমার নামে মিথ্যে কথা বলবো যে তুমি আমাকে রাস্তায় ডিস্টার্ব করছো? তখন বলতে লাগলো, কিছুতেই সেটা স্যার বিশ্বাস করবে না, আর স্যার জানে আমি কেমন ছেলে। মিটি তখন বলতে লাগলো, ও তাই, নতুন কাকু আমার কথা বিশ্বাস করবে না, তোমার কথা বিশ্বাস করবে? তখন কৃষাণু বলতে লাগলো, হ্যাঁ, এখন এত কথা বাড়াবাড়ি না করে গাড়িতে উঠে পড়ো, কারণ ইন্টারভিউর সময় হয়ে গেছে, টাইমটা একবার ভালো করে দেখো, সময় হয়ে গেছে, তুমি হেঁটে ওইটুকু জায়গা যেতে পারবে না, তাই বলছি ভালো বেলায় গাড়িতে উঠে পড়ো। তখন মিটি অনেক চিন্তা ভাবনা করতে থাকে আর বলতে লাগলো, না, গাড়িতে গিয়ে উঠে পড়ি। এই বলে মিটি গাড়িতে উঠে পড়ে, আর গাড়িতে উঠে পড়লে তখন কৃষাণু বলতে লাগলো, দরজাটা বাবা আস্তে করে লাগাও, এমনভাবে দরজা লাগাচ্ছ যেন দরজাটা ভেঙে যাবে। মিটি তখন বলতে লাগলো, ঠিক আছে, সেই জন্য তো আমি গাড়িতে করে যেতে চাইনি, আমি নেমে যাচ্ছি। কৃষাণু তখন বলতে লাগলো, শুনো, এইভাবে কথা বলবে না, সব সময় তুমি রাগ দেখিয়ে কথা বলো, কেন তুমি এত রাগটা দেখিয়ে কথা বলো? তখন মিটি বলতে লাগলো, কেন রাগ দেখিয়ে কথা বলবো না? কে বলেছে আমার পিছন পিছন তোমাকে ঘুরতে? আমি একাই তো চলে যেতে পারতাম। বেশ, তাহলে তুমি কেন আমার পিছন পিছন এসেছো? তখন কৃষাণু বলতে লাগলো, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি সেই জন্য। মিটি তখনই বলতে লাগলো, কি? তখন বলতে লাগলো, হ্যাঁ, প্লুটো নামের একজন ছেলেকে তো তুমি ভালোবাসতে, সেই ছেলেটা নিজেকে শেষ করে দিয়েছে, আর সেই পাটা চুকিয়েও গেছে। তুমি নাকি তারপরে অনেক দিন পর্যন্ত মন খারাপ করেছিলে, বিদেশ চলে যাবে ভেবেছিলে লেখাপড়ার জন্য, কিন্তু কাকিমা চাইছে তোমার বিয়ে না হলে তোমাকে বিদেশ যেতে দেবে না, আর তাই তো আমি তোমাকে ভালোবাসি, এবার আমি তোমাকে বিয়ে করব, তাহলে আমরা দুজন একসাথে বিদেশ চলে যাব, আর আমি তো তেমন বড় ডাক্তারও না। এই কথা বললে মিটি তখন বলতে লাগলো, ও তাহলে সব কিছু প্ল্যান করে রেখেছো? তখনই বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, এখন দেরি হয়ে যাচ্ছে, চলো। এই বলে ওরা দুজন বেরিয়ে পড়ে সেই যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে মিটিকে নিয়ে যাওয়ার জন্য। গাড়িতে মিটি বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, কিন্তু কিছুতেই কৃষাণু মিটির কথায় রাগ করে না, বরং আরও উল্টো হাসতে থাকে আর বলতে লাগলো, শুনো, এভাবে কথা বলা না একদম উচিত না। মিটি তখন বলতে লাগলো, আমার ইচ্ছে, আমি কিভাবে কথা বলবো ও সেটা আমার ইচ্ছে, সেটাও কি তুমি আমাকে শিখিয়ে দেবে? কৃষাণু তখন বলতে লাগলো, না না, তুমি দেখতে এতটা মিষ্টি একটা মেয়ে, তুমি যদি এভাবে কথা বলো না, সবসময় আগে ভাব হয়ে থাকো, তাহলে লোকে কি বলবে বলো তো? তখন বলতে লাগলো, শুনুন, তুমিও না যতটা ভালো স্যার মনে করো ততটা ভালো না, তোমারও ভিতরে একটা রূপ বাইরে একটা রূপ। এই কথা বললে তখন বলতে লাগলো, ও আমার ভিতরে একটা রূপ বাইরে একটা রূপ, ও বাইরের রূপটা না স্যার জানে, আর ভিতরের রূপটা আমি তোমার জন্য লুকিয়ে রেখেছি। এইদিকে পুজো বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায়। এরপরে যখন পুজো বাড়িতে যায় সেখানে অনন্যা চালাকি করে সেই কমলিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু নতুন সেটা বুঝতে পেরে অনন্যাকে উচিত শিক্ষা দিয়ে কমলিনীকে সেই ফাঁদ থেকে বের করে বলতে লাগলো, যে এই বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান থাকবে না, সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। এই বলে কমলিনীকে হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে পড়ে। অনন্যা তখন বলতে লাগলো, শুনো শুনো নতুন, শুনো, কিন্তু নতুন কোনো কথাই শুনে না।